আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই। আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব। সম্পদের পাহাড় বললে ভুল হবে, এটাকে সম্পদের হিমালয় পর্বত বলতে পারে। এই পৃথিবীতে যদি দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর। তিনি কখনো কোনো অন্যায় করেননি, মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজিরের মধ্যে কোনো ভেজাল নেই। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছে। সম্মানিত দর্শক, অবশেষে নড়ে চড়ে বসল দুদক। এবার বেনজিরের বিরুদ্ধে, সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে তদন্ত করার জন্য নির্দেশ দিলেন দুদক। তবে এত দেরি হলো কেন, সে বিষয়ে অনেকের কাছেই রয়েছে অনেক রকমের মন্তব্য। তবে কি বলছেন গোলাম মাওলা রনি, সাবেক এই আইজিপি, তিনি দুধে ভেজাল থাকতে পারে, তার ভিতরে কোনো ভেজাল নেই, অলি আল্লাহর দেশে তার মতো বড় অলি আর কেউ হতে পারে না বলে মন্তব্য করেছেন। বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের প্রতিবেদনে কী বলছেন এবং বেনজির আহমেদ এই দুদককে কেন্দ্র করে কি বলছেন, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। রাষ্ট্রের শুদ্ধাচার পুরস্কার পাওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে এই যে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ, আপনি কিভাবে দেখছেন? না, প্রথমে তো ডক্টর বেনজিরকে নিয়ে কথা বলা আমার জন্য খুবই বিব্রতকর, কারণ তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি যখন একেবারে 2009 সনে প্রথমে এলেন বিদেশ থেকে, এসে যোগদান করবেন হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি অ্যাডমিন, তো সেই যোগদান করার আগেই আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক, একটা বৈঠক হয়েছিল। তার পরবর্তীতে উনি যতদিন সার্ভিসে ছিলেন বিভিন্ন সময় ওনার সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। তো আমার আসলে কখনো তাকে দরকার হয়নি, আমাকেও তার কখনো দরকার হয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল। যেহেতু ব্যক্তিগত সম্পর্ক, তিনি আইজি হয়েছেন, র্যাবের ডিজি হয়েছেন, পুলিশ কমিশনার হয়েছেন, তো এই যে পদবিগুলোতে আমার পরিচিত যে কোনো একজন লোক আছে, এটা আমাকে একটা তৃপ্তি দিত। কিন্তু পরবর্তীতে যখন তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক হতো, সেই বিতর্কগুলো আমি মনে করতাম যে যেহেতু এটা বিএনপির বিরোধী লোকজন করে, জামাত লোকজন যারা আছে তারা করে, বিকজ তিনি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, তখন আমার তাকে খারাপ মনে হতো না। কিন্তু কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে, সেটার পর আমি অনেকটা স্তব্ধ হয়ে গেছি এবং আমি নিজে নিজে চিন্তা করছি যে আমার আসলে কী করা উচিত, কী বলা উচিত। আমি নিজেও খুব কয়েকটা ভিডিও করেছি তাকে নিয়ে, কিন্তু খুব সতর্কভাবে কথাবার্তা বলেছি। কিন্তু যেটা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো সেটা হলো যে এই যে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো এসছে ইন ডিটেলস, তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে, এটাকে সম্পদের মানে হিমালয় পর্বত বলতে পারেন, যে সিরিজ বা আলস পর্বতমালা বলতে পারেন, পর্বত বললে ভুল হবে, পর্বতমালা। তো এইরকম কোনো সরকারি কর্মকর্তা, এখানে একজন মান্যবর অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আছেন, একজন অ্যাডভোকেট আছেন, আমিও একজন ব্যবসায়ী আছি, আমরা মোটামুটি বাংলাদেশে ডাল ভাত খাওয়া মানুষ। তো কর্মজীবনে 30-35 বছর রাজনীতি করে, চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে, এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না, আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে। এটা হলো একটা প্রথম। দ্বিতীয় যে বিষয়গুলো আছে, যে তিনি চুপচাপ ছিলেন, একটা এক ধরনের সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তিনি এটার প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন, এটা আমাকে আরও ভীষণ আহত করেছে। এর কারণ হলো তিনি পুরো বিষয়টাকেই অস্বীকার করেছেন। এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর, তিনি কখনো কোনো অন্যায় করেননি, একেবারে সৎ, মানে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র। এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজিরের মধ্যে কোনো ভেজাল নেই। এবং জনাব গোলাম মাওলা রনি, আপনিও কিন্তু শুরুতেই বলছিলেন যে এই সংবাদটি আমি দেখে আমি কিছুটা স্তব্ধ হয়ে গিয়েছি। কিন্তু আমরা যদি সমাজ বা রাষ্ট্রের প্রতি বার্তার কথা বলি, যে বার্তা কি যাচ্ছে? না, প্রথমত যে এইটা আসলে বার্তার বাইরে, মানে এটা একটা একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা। আমরা যেমন ব্যাংক থেকে 3,000 কোটি টাকা কেউ চুরি করেছে, 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যবসা বাণিজ্যের একটা লেভেল আছে। সরকারি কর্মকর্তা যারা চাকরি টাকরি করে, ঘুষ দুর্নীতি করে, তাদেরকে সাধারণত 10, 20, 25, 30 কোটি টাকা
এরকম চুরিচামারি করে, এটা সমাজ মেনে নেয়। তারপরে দেশের বাইরে পাচারের ক্ষেত্রে ওই যে কয়েকজনের নাম ঠাম আসছে, প্রশান্ত কি যেন পিকে হালদার, তো ও একটা নতুন ব্যতিক্রম সৃষ্টি করেছে। তো এখন পিকে হালদার যেভাবে টোটাল ব্যাংকিং সেক্টরে টাকা পাচারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে, আব্দুল হাই বাচ্চু যেভাবে একটা ডাইমেনশন তৈরি করেছে, তেমনি এই বেনজির একটা দুর্নীতির আকাশে, যদি আমি এখনও জানি না, আমি মনে প্রাণে চাই যে তার বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হোক এবং তিনি নির্মল হিসেবে পরিচিত হন। কিন্তু যদি এটি আংশিক সত্য হয়, তাহলে দুর্নীতির যে আকাশ, সেই আকাশের শুধু নীহারিকা নয়, গ্যালাক্সি না, আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক হোল হিসেবে তিনি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আকাশে থাকবেন। অর্থাৎ অনাগত দিনে যত দুর্নীতিবাজ আসবে, আসার সাথে সাথে ওই যে বেনজিরের যে ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের ধারে কাছে যাওয়ার সাথে সাথে বাকি দুর্নীতির ইতিহাসগুলো বিলীন হয়ে যাবে। সো এই বিষয়টা এখন রাষ্ট্রের উপরে পড়েছে, এটা মীমাংসা করতে হবে। আইদার বেনজির সাহেবকে নিরপরাধ ঘোষণা করতে হবে, এই কাজ করেনি, অথবা সে যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি না হয়, তাহলে এখন যিনি আইজি আছেন, অনাগত দিনে যারা আইজি হতে চাবেন, তো তারা চিন্তা করবেন যে আমরা এখন থেকে তো আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই, কোনো দেবতাকে মানার দরকার নেই, আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব, পূজা করবো যে কী করে বেনজির হয়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে সাবেক আইজিপি বেনজিরের সম্পদের পাহাড় নিয়ে যা তথ্য দিলেন গোলাম মাওলা রনি। আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি আমাদেরকে জানাতে পারেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে। দর্শক, এবার আপনাদেরকে দেখাবো যে সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক কি অ্যাকশন নিতে যাচ্ছে এবং কবে থেকে নিতে যাচ্ছে। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত 31 মার্চ 2024 তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই 2 জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন, এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো। সেই জন্য ঈদুল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিশন সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি